বৃষ্টির রাতে অন্ধকারে দেওর এসে আমাকে প্রেমের প্রস্তাব দিল এবং তারপর যা করলাম আমরা। আমার স্বামী বিদেশে থাকে, শুধু বছরে একবার আসে। আমি একা থাকি দেওর পাশের ফ্ল্যাটে। আজ বৃষ্টির রাতে আমার ফ্ল্যাটে বিদ্যুৎ চলে গেল। দেওর টর্চ নিয়ে এল। অন্ধকারে মোমবাতি জ্বালাতে গিয়ে হঠাৎ আমার হাত ধরে দেওর বলল, বুদি, তুমি অন্ধকারে একা নও, আমি তোমার পাশে আছি। আমি জানি এটা অনুচিত, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আমার স্ত্রী হও, ভাইয়াকে ডিভোর্স দাও। আমি তার কথা শুনে যেন শিহরিত হলাম। বৃষ্টির শব্দ, অন্ধকার ঘর, আর দেওরের এই অদ্ভুত প্রস্তাব, সবকিছু মিলে আমার গা ছমছম করতে লাগল। তুমি কি পাগল হয়ে গেছ? আমি হাত ছাড়িয়ে নিয়ে এক পা পিছিয়ে গেলাম। এটা কি রকম কথা? বুদি, আমি জানি এটা তোমাকে ধাক্কা দিচ্ছে। দেওর টর্চের আলোতে আমার মুখের দিকে তাকাল। কিন্তু আমি আর লুকাতে পারছি না। প্রতিদিন দেখি কিভাবে তুমি একা থাকো, ভাইয়া তোমাকে পাত্তা দেয় না। আমি আর সহ্য করতে পারছি না গি। এটা সম্পূর্ণ অনুচিত, আমি কাপা গলায় বললাম। তুমি আমার দেওর, আমার পরিবারের সদস্য। এভাবে চিন্তা করাও পাপ। দেওর মোমবাতি জ্বালিয়ে আমার কাছে রাখল। তার চোখে এক অদ্ভুত আবেগ দেখলাম। বুদি, প্রেম কখনো পাপ হয় না। আমি জানি তুমিও একা। আমি প্রতিদিন দেখি কিভাবে তুমি জানালার পাশে বসে অপেক্ষা করো। কিন্তু ভাইয়া কি কখনো তোমার কথা ভাবে? আমি ভাবি প্রতিদিন আমার বুক ধড়ফড় করতে লাগল। এই অন্ধকার, বৃষ্টির শব্দ এবং দেওরের এই অদ্ভুত প্রস্তাব, আমি যেন স্বপ্নে আছি। দয়া করে চলে যাও, আমি অনুরোধ করলাম। এসব কথা আর বলো না। তুমি আমার দেওর, আর তাই থাকবে গি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। দীপা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আজ আমি তোমাদের যে গল্পটি বলতে যাচ্ছি সেটা আমার জীবনেরই একটি অংশ। এমন একটি ঘটনা যা আমার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। আমি জানি তোমরা সবাই প্রথমে যে শিরোনাম শুনলে তাতে ভিন্ন ধারণা করেছ। কিন্তু আসলে জীবনে ঘটনাগুলো সবসময় যেভাবে দেখি সেভাবে থাকে না। সেদিন সত্যিই ছিল এক ঝড়ের রাত। বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল। আমার স্বামী তখন দুবাইতে কাজ করেন, বছরে মাত্র একবার ২ সপ্তাহের জন্য দেশে আসেন। আমি একাই থাকি আমাদের ফ্ল্যাটে, আর আমার দেওর সুমন্ত পাশের ফ্ল্যাটে থাকে। সে নিজেও একা থাকে, তার বিয়ে হয়নি এখনো। সেই ঝড়ের রাতে হঠাৎ করেই আমাদের এলাকায় বিদ্যুৎ চলে গেল। আমি একা ঘরে ছিলাম, বাচ্চারা দুজনেই তাদের মামার বাড়িতে গেছিল ছুটির জন্য। প্রচণ্ড আঁধারে আমি চারিদিক দেখতে পাচ্ছিলাম না। এমন সময় দরজায় নক হলো। বুদি, আমি সুমন্ত। দরজা খুলুন। আমি দরজা খুলতেই দেখি সুমন্ত হাতে টর্চ নিয়ে দাঁড়িয়ে আছে। ভাবলাম আপনি একা আছেন, তাই টর্চটা নিয়ে এলাম, সে বলল। আমি তাকে ধন্যবাদ দিয়ে ভিতরে আসতে বললাম। আমি তাড়াতাড়ি মোমবাতি খুঁজতে লাগলাম। সুমন্ত টর্চের আলো ধরে রাখল। আমি কিছু মোমবাতি এনেছি, সে আমাকে কয়েকটা মোমবাতি দিল। আমি একটা মোমবাতি জ্বালাবার চেষ্টা করছিলাম। হঠাৎ করেই সুমন্ত আমার হাত ধরে ফেলল। বুদি, আমি জানি এটা অনুচিত, সে ফিসফিস করে বলল, কিন্তু আমি আর নিজেকে সামলাতে পারছি না। আমি আপনাকে ভালোবাসি। তার কথা শুনে আমি যেন শিহরিত হলাম। সুমন্ত এগিয়ে এলো, আমি চাই আপনি আমার স্ত্রী হন। ভাইয়াকে ডিভোর্স দিন। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। বাইরে বৃষ্টির শব্দ, ঘরে অন্ধকার, আর দেওরের এই অবাক করা প্রস্তাব, সবকিছু মিলে আমার ভয় করতে লাগল। তুমি কি পাগল হয়ে গেছ? আমি দ্রুত হাত ছাড়িয়ে নিলাম। এটা কি রকম কথা? বুদি, আমি জানি এটা আপনাকে আঘাত দিচ্ছে। সুমন্ত টর্চের আলো আমার মুখের দিকে তাকাল। কিন্তু আমি আর লুকাতে পারছি না। প্রতিদিন দেখি আপনি কিভাবে একা থাকেন, ভাইজা আপনাকে সময় দেয় না। আমি আর সহ্য করতে পারছি না গি। এটা একদম অনুচিত, আমি কাপা গলায় বললাম। তুমি আমার দেওর, আমার পরিবারের সদস্য। এভাবে চিন্তা করাও অন্যায়। সুমন্ত একটা মোমবাতি জ্বালিয়ে আমার কাছে রাখল। তার চোখে এক অদ্ভুত দৃষ্টি দেখলাম।
বুদি, ভালোবাসা কখনো অন্যায় হয় না। আমি জানি আপনিও একা। আমি প্রতিদিন দেখি কিভাবে আপনি জানালার পাশে বসে অপেক্ষা করেন। কিন্তু ভাইয়া কি কখনো আপনার কথা ভাবে? আমি ভাবি প্রতিদিন আমার বুক ধুকপুক করতে লাগল। এই ঝড়ের রাত, অন্ধকার ঘর এবং দেওরের এই অবাক করা প্রস্তাব, আমি যেন কোনো স্বপ্নের মধ্যে আছি। দয়া করে চলে যাও, আমি কাতর হয়ে বললাম। এসব কথা আর বলো না। তুমি আমার দেওর, আর তাই থাকবে গি। সুমন্ত এক পা এগিয়ে এলো। বুদি, আমি জানি আপনিও আমাকে পছন্দ করেন। আমি দেখেছি কিভাবে আপনি আমার দিকে তাকান। আমরা একসাথে নতুন জীবন শুরু করতে পারি। আমি দ্রুত পিছিয়ে গেলাম, কিন্তু পা হটকে গেল। আমি পড়ে যাচ্ছিলাম, আর সুমন্ত আমাকে ধরার জন্য এগিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে যেন একটা বিরাট শব্দ হল, ধুম। এবং আমরা দুজনেই চমকে উঠলাম। এটা কি শব্দ? আমি ভয়ে জিজ্ঞাসা করলাম। মনে হয় ছাদে কিছু পড়েছে, সুমন্ত বলল। আমরা দুজনেই শব্দের উৎস খুঁজতে উপরের দিকে তাকালাম। হঠাৎ করেই ছাদের একটা অংশ ধসে পড়ল। মাথার উপর থেকে প্লাস্টার খসে পড়তে লাগল, আর তার সাথে কিছু একটা, কি যেন। এটা কি একটা বাক্স? আমরা দুজনেই দেখলাম ছাদ থেকে একটা ধাতব বাক্স পড়েছে। এটা অনেকটা সিন্দুকের মতো, তবে খুব পুরানো। বাক্সটা প্লাস্টারের ধুলো ঢাকা ছিল। সুমন্ত তার আগের কথা ভুলে গেল, মনোযোগ এখন পুরোপুরি বাক্সের দিকে। এটা কি? এটা কিভাবে ছাদের ভিতরে ছিল? আমিও অবাক হয়ে গেলাম। জানি না। এই ফ্ল্যাটটা কিনেছিলাম 5 বছর আগে, কিন্তু ছাদের ভিতরে কোনো বাক্সের কথা কেউ বলেনি গি। সুমন্ত বাক্সটা হাতে তুলে নিল। এটা খুব ভারী। ভিতরে কি আছে বলে মনে হয়? আমি জানি না, আমি উত্তর দিলাম, এখন কৌতূহলী হয়ে উঠেছি। মোমবাতির আলোতে বাক্সটা পরীক্ষা করতে লাগলাম। এটা একটা পুরানো লোহার সিন্দুক, উপরে একটা জটিল তালা লাগানো ছিল। তালাটা সম্ভবত 100 বছরের বেশি পুরানো। তবে আশ্চর্যের বিষয়, তালাটি মরচে ধরেনি। এটা খোলার চাবি কোথায়? সুমন্ত জিজ্ঞাসা করল। তার আগের প্রস্তাব এখন সম্পূর্ণ ভুলে গেছে। আমার কাছে কোনো চাবি নেই, আমি বললাম। এই ফ্ল্যাটের আগের মালিক, বিশ্বনাথ বাবু, মারা গেছেন 5 বছর আগে। তার ছেলে এই ফ্ল্যাট বিক্রি করেছিল। হয়তো তারাও জানত না এই বাক্সের কথা গি। আমরা দুজনেই বাক্সটির চারপাশে দেখতে লাগলাম। এটা সাধারণ সিন্দুক নয়। বাক্সের গায়ে অদ্ভুত নকশা খোদাই করা ছিল, কিছু চিহ্ন, কিছু অক্ষর যা কোনো আধুনিক ভাষার নয়। এগুলো কি? আমি জিজ্ঞাসা করলাম, আঙুল দিয়ে চিহ্নগুলো স্পর্শ করে। মনে হচ্ছে কোনো প্রাচীন ভাষা, সুমন্ত উত্তর দিল। আমার এক বন্ধু পুরাতত্ত্ব বিভাগে পড়ায়। ওকে জিজ্ঞেস করলে হয়তো বলতে পারবে গু। তখনই বিদ্যুৎ ফিরে এলো, আর ঘর আলো ভরে গেল। বাক্সটা এখন আরও পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। এটা গাঢ় তামাটে রঙের, প্রায় 2 ফুট লম্বা এবং 1 ফুট চওড়া। তার উপরিভাগ জটিল নকশায় পূর্ণ। এটা সত্যিই অদ্ভুত, আমি বললাম। সুমন্ত আমার দিকে তাকালো, তার চোখে এখন সম্পূর্ণ ভিন্ন দৃষ্টি। বুদি, আমি দুঃখিত আগে যা বলেছিলাম তার জন্য। আমি ঠিক নিজের মনে ছিলাম না গি। ঠিক আছে, আমি বললাম, আমরা ভুলে যাই ওই কথা। এখন এই বাক্স নিয়ে কি করব সেটা ভাবি গু। পরদিন সকালে সুমন্ত তার বন্ধু অধ্যাপক দেবাশিস সেনকে নিয়ে এলো। দেবাশিস বিশ্ববিদ্যালয়ে প্রাচীন ভাষা ও ইতিহাস পড়ান। আশ্চর্য, দেবাশিস বাক্সটি দেখে চিৎকার করে উঠলেন। এটা কোথায় পেলেন? ছাদ থেকে পড়েছিল, আমি ব্যাখ্যা করলাম। এটা একটা প্রাচীন বাঙালি সিন্দুক, তিনি বললেন, চশমার ভিতর দিয়ে বাক্সটি ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে। আনুমানিক 200 বছরের পুরানো। এর গায়ের লেখাগুলো প্রাচীন বাংলা ও সংস্কৃতের মিশ্রণ গে। এতে কি লেখা আছে? সুমন্ত জিজ্ঞাসা করল। দেবাশিস চশমা ঠিক করে নিলেন। এখানে লেখা আছে, ঝড়ের রাতে যখন আকাশ কাঁদে, সত্যের আলো প্রকাশিত হবে, এবং এখানে যে খুলবে এই সিন্দুক, সে পাবে অমূল্য ধন, কিন্তু হারাবে যা সবচেয়ে মূল্যবান। দেবাশিস আবার পড়তে লাগলেন। কিন্তু দুর্ভাগ্যবশত এই রত্ন দুটি হারিয়ে গেছে। আমার সারা জীবনের গবেষণা থেকে আমি বিশ্বাস করি যে রত্ন দুটি আজও কোথাও আছে, এবং এই কাগজের রোলে আমি সেই রত্নের সন্ধানে যাওয়ার পথনির্দেশ দিয়েছি। এই মূর্তি এবং রত্ন দুটি মিলিত হলে প্রাচীন জ্ঞানের এক অমূল্য ভাণ্ডার উন্মোচিত হবে। আমি জানি না আপনি কে, কিন্তু যদি আপনি এই চিঠি পড়েন, আমি আপনাকে অনুরোধ করছি এই সন্ধান শেষ করতে। সাবধান, অনেকেই এই রত্ন দুটির সন্ধান করছে, এবং তারা এর জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত।
আমি, সুমন্ত এবং দেবাশিস একে অপরের দিকে তাকালাম, কেউ কিছু বলতে পারছিলাম না। দেবাশিস কাগজের রোলটি খুলে দেখলেন। সেখানে একটি মানচিত্র আঁকা ছিল, সম্ভবত উত্তর বাংলার কোনো এলাকার। এটা ময়নামতি অঞ্চলের একটি প্রাচীন মানচিত্র মনে হচ্ছে, দেবাশিস বললেন। এখানে কিছু চিহ্ন দেওয়া আছে, আর এই দুটি স্থান বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। এর মানে কি আমরা একটি প্রাচীন গুপ্তধনের সন্ধান পেয়েছি? সুমন্ত উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করল। দেবাশিস মাথা নাড়লেন। হতে পারে। কিন্তু এটা শুধু গুপ্তধন নয়। চন্দ্রমণি দেবীর কিংবদন্তি সম্পর্কে আমি পড়েছি। কথিত আছে তার মূর্তির চোখে থাকা রত্ন দুটি ছিল জ্ঞানমণি, এমন রত্ন যা প্রাচীন জ্ঞান ও রহস্য প্রকাশ করতে পারে। কি এসব কি সত্যি? আমি সন্দেহ প্রকাশ করলাম। পুরাতত্ত্বে কিংবদন্তি ও সত্যের মধ্যে সীমারেখা প্রায় অস্পষ্ট, দেবাশিস বললেন। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী ছিলেন একজন বিখ্যাত ও সম্মানিত পণ্ডিত। তিনি যদি এতে বিশ্বাস করতেন তাহলে কিছু সত্যতা থাকতেই পারে। আমরা কি করব এখন? সুমন্ত জিজ্ঞাসা করল। দেবাশিস চিন্তিতভাবে বললেন, একটা বিষয় আমাকে ভাবাচ্ছে। বিশ্বনাথ বাবু লিখেছেন অনেকেই এই রত্ন দুটির সন্ধান করছে। কিন্তু এটা প্রায় ১০০ বছর আগের কথা। আজও কি কেউ এই রত্নের সন্ধান করছে? জেন তার কথার উত্তরে হঠাৎ দরজায় জোরে নক হল। আমি দরজা খুলতেই দেখলাম দুজন অচেনা লোক দাঁড়িয়ে আছে, একজন স্যুট পরা মধ্যবয়সী পুরুষ এবং একজন তরুণী, যার চোখে কালো চশমা। শ্রাবন্তী রায়? স্যুট পরা লোকটি জিজ্ঞাসা করল। হ্যাঁ, আমি উত্তর দিলাম, অবাক হয়ে। আমার নাম অর্ণব ঘোষ, আর এ হল আমার সহকর্মী ঈশিতা সেন, লোকটি পরিচয় করিয়ে দিল। আমরা প্রাচ্য গবেষণা সংস্থা থেকে এসেছি। আমরা জানতে পেরেছি আপনারা একটি প্রাচীন সিন্দুক আবিষ্কার করেছেন। আমি বিস্মিত হয়ে সুমন্ত আর দেবাশিসের দিকে তাকালাম। আপনারা কিভাবে জানলেন? ঈশিতা হাসল। আমাদের সংস্থা প্রাচীন বাংলার ইতিহাস ও সংস্কৃতি নিয়ে গবেষণা করে। আমরা বহু বছর ধরে বিশ্বনাথ চক্রবর্তীর সিন্দুকের সন্ধান করছি। আজ সকালে আমরা খবর পেলাম যে এই এলাকায় একটি প্রাচীন সিন্দুক পাওয়া গেছে। কার কাছ থেকে খবর পেলেন? সুমন্ত সন্দেহজনকভাবে জিজ্ঞাসা করল। অর্ণব এবং ঈশিতা একে অপরের দিকে তাকাল। সেটা গুরুত্বপূর্ণ নয়, অর্ণব বলল। আমরা চাই আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন। এই আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন বাংলার ইতিহাসের জন্য। আমরা কি করতে পারি আপনাদের জন্য? আমি জিজ্ঞাসা করলাম। আমরা চাই আপনারা আমাদের সিন্দুকটি দেখাতে, ঈশিতা বলল। এবং এর ভিতরে যা কিছু পেয়েছেন। দেবাশিস উঠে দাঁড়ালেন। আমি দেবাশিস সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক। আপনাদের সংস্থার কথা আমি আগে শুনিনি। আপনাদের কি কোনো পরিচয়পত্র আছে? অর্ণব তার পকেট থেকে একটা কার্ড বের করল। অবশ্যই, এটা আমার পরিচয়পত্র। দেবাশিস কার্ডটি পরীক্ষা করলেন। ঠিক আছে, দেখি সব ঠিক আছে। তবে বুঝতেই পারছেন, এটা একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক আবিষ্কার। আমরা এটি সম্পর্কে আরও গবেষণা করতে চাই। প্রথমে। অবশ্যই, অর্ণব মাথা নাড়ল। কিন্তু আমাদের সংস্থা সরকারি অনুমোদিত। আমরা এ ধরনের আবিষ্কারের জন্য বিশেষ অনুমতি রাখি। আমি অনিশ্চিত ছিলাম। এই দুজন লোক হঠাৎ করে আসার ব্যাপারটা আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছিল। কিন্তু তাদের কার্ড ও পরিচয়পত্র সব ঠিক বলে মনে হচ্ছিল। আমরা আপনাদের সিন্দুকটি দেখাতে পারি, আমি বললাম, কিন্তু এর সামগ্রী সম্পর্কে আমরা এখনও গবেষণা করছি। অবশ্যই, ঈশিতা মাথা নাড়ল। আমি তাদের সিন্দুকটি দেখালাম, কিন্তু মূর্তি, চিঠি এবং মানচিত্রের কথা উল্লেখ করলাম না। কেবল বললাম যে এটি একটি প্রাচীন সিন্দুক যা আমরা ছাদ থেকে পেয়েছি। অর্ণব ও ঈশিতা সিন্দুকটি পরীক্ষা করলেন। এটা খুব মূল্যবান, অর্ণব বলল। আমরা এটি আমাদের সংস্থায় নিয়ে যেতে চাই, যেখানে আমরা এটি পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করতে পারব। না, দেবাশিস দৃঢ়তার সাথে বললেন। আমি দুঃখিত, কিন্তু এটি এখনই সম্ভব নয়। আমি আগে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সাথে আলোচনা করতে চাই। অর্ণব ও ঈশিতার মুখ পরিবর্তন হয়ে গেল। দেখুন, অর্ণব এবার কঠিন স্বরে বলল, আমরা এই সিন্দুক নিয়ে যাব। এটা আমাদের গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যদি আমরা না দিই? সুমন্ত প্রশ্ন করল। ঈশিতা তার ব্যাগ থেকে একটি কাগজ বের করল। তাহলে আমাদের এই আদেশনামা ব্যবহার করতে হবে। এটি আমাদের সংস্থাকে এ ধরনের প্রাচীন সামগ্রী জব্দ করার অধিকার দেয়া। দেবাশিস কাগজটি নিয়ে পড়লেন। এটা আসল বলে মনে হচ্ছে, তিনি বিটবিট করলেন। কিন্তু আমি এখনও বিশ্বাস করি আমাদের অধিকার আছে এটি আরও পরীক্ষা করার।
আপনাদের 2-4 ঘন্টা সময় দিচ্ছি, অর্ণব বলল। কাল আমরা আবার আসব। আশা করি তখন আপনারা সহযোগিতা করবেন। তারা চলে যাওয়ার পর আমরা 3 জন একত্রিত হলাম। আমার এদের ব্যাপারে সন্দেহ হচ্ছে, সুমন্ত বলল। কিভাবে এরা জানল আমরা সিন্দুক পেয়েছি? আমারও সন্দেহ হচ্ছে, দেবাশিস বললেন। আমি প্রাচ্য গবেষণা সংস্থা নামে কোনো সংস্থার কথা শুনিনি। এবং তাদের কার্ড ও কাগজপত্র যথেষ্ট আসল মনে হলেও কিছু জিনিস ঠিক লাগছে না। তাহলে আমরা কি করব? আমি জিজ্ঞাসা করলাম। দেবাশিস চিঠি, মূর্তি এবং মানচিত্রের দিকে তাকালেন। আমার মনে হয় আমাদের এই সব জিনিস নিরাপদ জায়গা রাখতে হবে। আর সিন্দুক সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে হবে। আমরা যদি মানচিত্রে উল্লিখিত স্থানে যাই, সুমন্ত প্রস্তাব দিল। হয়তো সেখানে আমরা আরও তথ্য পেতে পারি। এটা ঝুঁকিপূর্ণ হতে পারে, আমি বললাম। বিশেষ করে যদি সত্যিই কেউ এই রত্নের খোঁজে থাকে। দেবাশিস মানচিত্রটি আবার দেখলেন। এই চিহ্নিত স্থানটি উত্তর বাংলার ময়নামতি অঞ্চলে। এটা ঢাকা থেকে খুব দূরে নয়। যদি আমরা যাই, সাবধানে পরিকল্পনা করতে হবে। আমার মনে হঠাৎ একটা চিন্তা এলো। আমার স্বামী অনিন্দ আগামী সপ্তাহে দুবাই থেকে ফিরছে। তিনি এলে হয়তো আমরা সবাই একসাথে যেতে পারি। তাহলে আরও নিরাপদ হবে। সেটা ভালো প্রস্তাব, দেবাশিস বললেন। কিন্তু ততদিন আমাদের এই জিনিসগুলি নিরাপদে রাখতে হবে। এবং ওই 2 জন লোক সম্পর্কে সতর্ক থাকতে হবে। আমি এই মূর্তি, চিঠি এবং মানচিত্র আমার বিশ্ববিদ্যালয়ের অফিসে নিয়ে যাচ্ছি, দেবাশিস বললেন। সেখানে আমার তোষকে এগুলো নিরাপদে রাখা যাবে। আর আমি বিশ্বনাথ চক্রবর্তী সম্পর্কে আরও গবেষণা করব। সেই রাতে সিন্দুকের সব সামগ্রী দেবাশিসের সাথে পাঠিয়ে দিলাম। আমাদের কাছে শুধু খালি সিন্দুকটি রইল। দেবাশিস প্রতিজ্ঞা করলেন যে তিনি পরদিনই তার গবেষণার ফলাফল জানাবেন। কিন্তু পরদিন দেবাশিসের কাছ থেকে কোনো খবর এলো না। আমরা বারবার ফোন করলাম, কিন্তু তার ফোন বন্ধ ছিল। শেষে আমি এবং সুমন্ত উদ্বিগ্ন হয়ে তার বিশ্ববিদ্যালয়ে গেলাম। সেখানে গিয়ে জানলাম দেবাশিস সেদিন বিশ্ববিদ্যালয়ে আসেননি। তার কলিগরা বললেন তিনি কোনো অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন। কিন্তু তিনি তো আমাদের কাছে এমন কিছু বলেননি, আমি বললাম চিন্তিত হয়ে। আমরা তার বাসায় গেলাম। দরজা বন্ধ ছিল, কেউ খুলল না। প্রতিবেশীরা বললেন তারা সকাল থেকেই তাকে দেখেননি। এটা খুব অস্বাভাবিক, সুমন্ত বলল। হ্যাঁ, আর আমার মনে হচ্ছে এর সাথে ওই অর্ণব ও ঈশিতার সম্পর্ক আছে, আমি বললাম। আমরা পুলিশে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু পুলিশ স্টেশনে পৌঁছানোর আগেই আমার মোবাইলে একটি অদ্ভুত নম্বর থেকে ফোন এলো। হ্যালো, আমি উত্তর দিলাম। শ্রাবন্তী, অপরিচিত একটি কণ্ঠস্বর। আমি দেবাশিসের বন্ধু নীলা। তিনি আপনাকে একটি বার্তা দিতে বলেছেন। দেবাশিস কোথায়? আমি জিজ্ঞাসা করলাম। আমি দুঃখিত, আমি বলতে পারব না, নীলয় বলল। কিন্তু তিনি বললেন আপনাকে বলতে যে সিন্দুক এবং তার সামগ্রী থেকে দূরে থাকুন। এটি বিপজ্জনক। তিনি আরও বললেন যে মূর্তির রত্ন সত্যিই আছে এবং এর পেছনে বিপজ্জনক কিছু লোক আছে। কি বিপদ? কারা খুঁজছে রত্ন? আমি জিজ্ঞাসা করলাম। তিনি বেশি কিছু বলেননি, নীলা বলল। শুধু বললেন আপনারা যদি এর সাথে জড়িত হতে চান তাহলে ময়নামতি যান, কিন্তু খুব সাবধানে। ফোন কেটে গেল। সুমন্ত আমার দিকে তাকাল। কি হয়েছে? আমি তাকে সব বললাম। আমরা দুজনেই চিন্তিত হয়ে পড়লাম। এটা সব্বাই পাগলামি মনে হচ্ছে, সুমন্ত বলল। কেন এত মানুষ একটা প্রাচীন রত্নের পেছনে পড়েছে? আমি জানি না, আমি বললাম। কিন্তু দেবাশিস বিপদে আছেন। আমাদের কিছু করতে হবে। আমরা কি পুলিশে যাব? সুমন্ত জিজ্ঞাসা করল। আমি ভাবলাম। না, এখনো না। আমাদের আরও তথ্য দরকার। দেবাশিস যদি আমাদের ময়নামতি যেতে বলে থাকেন তাহলে সেখানে কোনো সূত্র পাওয়া যেতে পারে। তুমি কি ময়নামতি যেতে চাও? সুমন্ত অবাক হয়ে জিজ্ঞাসা করল। হ্যাঁ, আমি দৃঢ়তার সাথে বললাম। আমার স্বামী কাল সকালে আসছেন দুবাই থেকে। আমরা 3 জন একসাথে ময়নামতি যাব। পরদিন অনিন্দ ফিরে এলো। আমি তাকে সব কিছু বললাম, সিন্দুক, মূর্তি, রত্ন, দেবাশিসের অদৃশ্য হওয়া, সবকিছু। প্রথমে সে বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু যখন আমি তাকে সিন্দুকটি দেখালাম সে বুঝল আমি সত্যি বলছি। তুমি সত্যিই ময়নামতি যেতে চাও? সে জিজ্ঞাসা করল। হ্যাঁ, আমি বললাম। আমাদের জানতে হবে কি ঘটছে। আর দেবাশিসকে সাহায্য করতে হবে। অনিন্দ একটু ভেবে বলল, ঠিক আছে।
আমার শরীরে শিহরণ খেলে গেল। এ কি কোনো অভিশাপের কথা বলছে? দেবাশিস হাসলেন। প্রাচীন সময়ে মূল্যবান জিনিস রক্ষা করার জন্য প্রায় এ ধরনের ভয় দেখানো বাক্য ব্যবহার করা হতো। এটা সম্ভবত কোনো মূল্যবান গহনা বা টাকা পয়সা রাখার জন্য ব্যবহৃত হতো। কিন্তু এটা খোলার উপায় কি? আমি জিজ্ঞাসা করলাম। দেখুন, দেবাশিস তালাটা দেখিয়ে বললেন, এটা একটা চৈনিক পাজল লক। চাবি ছাড়াই খোলা যায়, যদি সঠিক ক্রম জানা থাকে। এই ধরনের তালাগুলি সাধারণত কোনো নির্দিষ্ট পদ্ধতিতে চাপ দিয়ে খোলা হয়। ঠিক যেমন কম্বিনেশন লক, কিন্তু আরও জটিল। তিনি সাবধানে বাক্সটি পরীক্ষা করতে লাগলেন। এখানে কিছু চিহ্ন আছে যা সম্ভবত সংকেত দেয় কিভাবে এটি খুলতে হবে। আমাকে কিছু সময় দিন অধ্যয়ন করার জন্য। সারাদিন ধরে দেবাশিস বাক্সটি নিয়ে কাজ করলেন। তিনি বইয়ের পাতা উল্টালেন, নোট নিলেন, বাক্সের চিহ্নগুলো খুঁটিয়ে পরীক্ষা করলেন। সন্ধ্যা নাগাদ তিনি উত্তেজিত হয়ে বললেন, আমি মনে করি বুঝেছি। কি বুঝেছেন? আমি এবং সুমন্ত একসাথে জিজ্ঞাসা করলাম। এই চিহ্নগুলো একটি ছন্দ, একটি গান বা কবিতার অংশ, তিনি ব্যাখ্যা করলেন। আর এই ছন্দের স্বরবর্ণগুলো সংখ্যায় রূপান্তরিত করলে একটি সিকোয়েন্স পাওয়া যায়, যা সম্ভবত তালা খোলার সংকেত। তিনি ধীরে ধীরে তালাটির বিভিন্ন অংশে আঙুল রাখলেন, একটি নির্দিষ্ট ক্রমে চাপ দিলেন। কিছুক্ষণ পর আমরা একটি ক্লিক শব্দ শুনলাম এবং তালাটি খুলে গেল। তিনজনেই উত্তেজনায় শ্বাস রোধ করে বাক্সটি খোলার অপেক্ষা করতে লাগলাম। দেবাশিস ধীরে ধীরে বাক্সের ঢাকনা তুললেন। ভিতরে ছিল একটি পুরানো কাগজের রোল, একটি ছোট পাথরের মূর্তি এবং একটি চিঠি। দেবাশিস প্রথমে চিঠিটি তুলে নিলেন। এটি পুরানো, হলদেটে কাগজে লেখা, কিন্তু অক্ষরগুলো এখনও পড়া যায়। প্রিয় ভবিষ্যৎ অনুসন্ধানকারী, তিনি পড়তে শুরু করলেন। যদি আপনি এই চিঠি পড়ছেন, তাহলে আপনি আমার সিন্দুক খুলতে সক্ষম হয়েছেন। আমি বিশ্বনাথ চক্রবর্তী, এই বাড়ির প্রথম মালিক। আমি একজন পুরাতত্ত্ববিদ ছিলাম, এবং আমার জীবনের সবচেয়ে বড় আবিষ্কারটি আপনার সামনে রয়েছে। দেবাশিস থামলেন এবং পাথরের মূর্তিটি তুলে নিলেন। এটি একটি ছোট মহিলা মূর্তি, প্রায় ৬ ইঞ্চি উঁচু, কালো পাথরে তৈরি। এটা দেখে মনে হচ্ছে কোনো দেবীর মূর্তি, দেবাশিস বললেন। সম্ভবত গুপ্ত যুগের, প্রায় ১৫০০ বছর পুরানো। তিনি আবার চিঠি পড়তে শুরু করলেন। এই মূর্তিটি আমি উত্তর বাংলার একটি প্রাচীন মন্দির থেকে উদ্ধার করেছিলাম। এটি চন্দ্রমণি দেবীর মূর্তি, যিনি হারিয়ে যাওয়া জ্ঞান ও রহস্যের দেবী ছিলেন। কিংবদন্তি অনুসারে এই মূর্তির চোখে দুটি অমূল্য রত্ন বসানো ছিল, যা বিশেষ পূর্ণিমা রাতে জ্বলে উঠত এবং হারিয়ে যাওয়া সবজ। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায়, শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হল কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র ২২ বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়। মাসে বেতন পায় ১০,০০০ টাকা। রাকিবের বাবা মারা গেছেন ৩ বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স ১৫, এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল, কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে একটা টিফিন বক্সে, ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল ৫ কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কি না? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেডস্যার দাঁড়িয়ে আছেন। হেডস্যার মানিক স্যার, বয়স ৫০-এর কাছাকাছি। ভালো মানুষ। রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না। সরকারি অনুদান কমে গেছে। আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারব না। রাকিবের মনটা ভেঙে গেল। কিন্তু সে কিছু বলল না। শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। তবে একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে। বেতন ভালো, ১৫,০০০ টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল। জেলা শহর মানে প্রায় ৩০ কিলোমিটার দূরে। রোজ যাওয়া আসা করা মুশকিল। থাকতে হবে সেখানে। স্যার, আমি ভেবে দেখি, রাকিব বলল।
ক্লাস শুরু হল। রাকিব বাচ্চাদের বাংলা পড়াচ্ছে। ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে? স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরল। মা রান্না করছে, মিথিলা পড়াশোনা করছে। রাকিব মাকে বলল এনজিওর কথা। মা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, ভাই তুমি যা ভালো মনে করো তাই করো, আমরা সামলে নেব। কিন্তু রাকিব দেখল মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। বারবার একই চিন্তা মাথায় আসছে। কি করবে? এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে? পরদিন শুক্রবার, ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী। শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের উপর বসল। দূরে মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবল। বাবা জীবিত ছিলেন তখন। বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হল। মাকে সাহায্য করতে হল। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, রাকিব ভাই। রাকিব ফিরে তাকাল। দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হল। গতকাল এলাম। তোর খোঁজেই এসেছিলাম। সাজিদ পাশে বসল। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবনযাপনের কথা। রাকিব শুনল চুপচাপ। তারপর সাজিদ জিজ্ঞেস করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না, আমি তোকে চাকরি খুঁজে দেবগু। রাকিব মাথা নাড়ল। মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয়। ঢাকায় ভাড়া বাসায় থাকবি, সাজিদ বলল। তোকে তো জানি। ঢাকায় এক রুম ভাড়া নিতে কত টাকা লাগে? আমার সামর্থ্য আছে। রাকিব তিক্ত হাসল। সাজিদ কিছু বলল না। সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে, ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল, জীবনটা কেন এত কঠিন? খাওয়ার পর মিথিলা এল। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে। 5,000 টাকা গু। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে 10,000 টাকা। তার মধ্যে বাড়ি ভাড়া 3,000, মায়ের ওষুধ 2,000, খরচপাতি 3,000। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবে কি, রাকিব বলল। কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মন স্থির করল। সে জেলা শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে। 15,000 টাকা হলে অনেক কিছু করা যাবে। তৃতীয় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল। একটা 3তলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখল রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকল রাকিব। দেখল একজন ভদ্রমহিলা বসে আছেন। বয়স 40-এর কাছাকাছি। হাসি মুখ। বসুন। আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব। রাকিব হোসেন। আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন। আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি মাম। 3 বছর ধরে। ভালো। আমরা গ্রামের স্কুলে কাজ করি। আপনার অভিজ্ঞতা কাজে লাগবে গু। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাব। 1 সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বের হয়ে এল। মনটা একটু হালকা লাগল। হয়তো চাকরি হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখল মা অসুস্থ হয়ে পড়েছে। জ্বর হয়েছে। ডাক্তার ডেকে আনতে হল। ডাক্তার ওষুধ লিখে দিল। ওষুধের দাম 1,000 টাকা। রাকিবের পকেটে 5 টাকা ছিল। বাকি 5 টাকা ধার করতে হল পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই তুমি জেলা শহরে চাকরি নিও না, আমরা এখানে থাকি গু। না মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে। মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে। আমাকে ভালো চাকরি করতে হবে, রাকিব বলল।
পরের সপ্তাহে রাকিবের ফোন এল। এনজিও থেকে চাকরি হয়েছে, পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হল, কিন্তু সাথে সাথে চিন্তাও হল। জেলা শহরে থাকবে কোথায়? বাসা ভাড়া নিতে হবে। সেই টাকা কোথায়? রাকিব মানিক স্যারের কাছে গেল, সব বলল। মানিক স্যার শুনলেন, তারপর বললেন, তুমি চিন্তা করো না, আমার জেলা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে, খালি পড়ে আছে, তুমি সেখানে থাকতে পারো। প্রথম 3 মাস ভাড়া লাগবে না আগে। রাকিবের চোখে পানি এল। স্যার, আপনি তুমি ভালো ছেলে, তোমার উন্নতি হোক এটাই চাই। মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। চতুর্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন। পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এল। মা আর মিথিলা গ্রামে রইল। রাকিব ঠিক করল সপ্তাহে একদিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট কিন্তু পরিষ্কার। একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল। কাজ শুরু হল। রাকিবকে দায়িত্ব দেওয়া হল 5টা গ্রামের স্কুল দেখাশোনা করার। সপ্তাহে 3 দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়। ছাদ দিয়ে পানি পড়ে, বেঞ্চ ভাঙা, শিক্ষক মাত্র 2 জন, ছাত্রছাত্রী প্রায় 150। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল। তারা বলল অনেক সমস্যার কথা। বেতন কম, সরকারি সাহায্য নেই, অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। রাকিব বুঝল এখানে অনেক কাজ করার আছে। সে মনস্থির করে ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল। একা একা রান্না করল, ভাত আর ডিম ভাজি। খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল, মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল। মা, কেমন আছো? ভালো আছি। তুমি খেয়েছ? মা জিজ্ঞেস করল। হ্যাঁ মা। তুমি ওষুধ খেয়েছ তো? খেয়েছি। মিথিলা পড়াশোনা করছে। তুমি চিন্তা করো না আগে। ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে। রাকিব কাজে মন দিচ্ছে। সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এনজিও থেকে সাহায্য আসছে। নতুন বেঞ্চ এসেছে। ছাদ মেরামত হয়েছে। শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রাকিব খুশি। তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। 3 মাস পর রাকিব প্রথম বেতন পেল। 15,000 টাকা। রাকিব সাথে সাথে 10,000 টাকা মাকে পাঠিয়ে দিল। বাকি 5,000 টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদল। ভাই, তুমি এত টাকা পাঠালে তোমার কি হবে? মা, তুমি চিন্তা করো না, আমার হয়ে যাবে। তুমি ভালো থাকো গো। রাকিবের মনে হল জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। পঞ্চম অধ্যায়, নতুন বন্ধুত্ব। এনজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক। তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে। লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খুব মেধাবী, কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়। তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে। স্কুলে যায়, শিক্ষকদের সাথে কথা বলে, বাচ্চাদের পড়ায়। ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হল। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়। কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে, গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে, কিভাবে তাদের সাহায্য করা যায়। একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছ? রাকিব হেসে বলল, না, বিয়ের কথা ভাবার সময় নেই, এখন পরিবারের দায়িত্ব আছে। তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল। বাবার মৃত্যুর কথা বলল। কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথা বলল। তানিয়া শুনল চুপচাপ। তারপর বলল, তুমি খুব সাহসী। রাকিব কিছু বলল না, শুধু হাসল। সময় যাচ্ছে। রাকিবের কাজ ভালো হচ্ছে। এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে। বেতনও বাড়ল। এখন 17,000 টাকা পায়। রাকিব সপ্তাহে একদিন গ্রামে যায়। মাকে দেখে আসে।
মিথিলার পড়াশোনা দেখে দেয়। মিথিলা এখন কলেজে পড়ছে। সে ডাক্তার হতে চায়। একদিন মা রাকিবকে বলল, ভাই, তোর বিয়ের কথা ভাবা উচিত কি? রাকিব হাসল। মা, এখনো সময় আছে। আগে মিথিলাকে প্রতিষ্ঠিত করি কি। কিন্তু তোর বয়স হয়ে যাচ্ছে। আমি চিন্তায় থাকি কি, মা বলল। তুমি চিন্তা করো না মা, সব ঠিক হবে। ষষ্ঠ অধ্যায়, প্রেম আর স্বপ্ন। 1 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 20,000 টাকা। সে এখন একটা ভাড়া বাসায় থাকে। মাসে ভাড়া 5,000 টাকা। তবু মাকে প্রতি মাসে 12,000 টাকা পাঠায়। মিথিলা খুব ভালো ফলাফল করেছে। সে মেডিকেল কলেজে ভর্তি হতে চায়। কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে। কোচিং ফি অনেক। রাকিব চিন্তায় পড়ল। কোথা থেকে টাকা আসবে? তানিয়া বুঝতে পারল রাকিবের সমস্যা। একদিন সে বলল, রাকিব, তুমি কিছু চিন্তিত মনে হচ্ছে কি? রাকিব মিথিলার কথা বলল। তানিয়া বলল, আমি আমার এক বন্ধুকে জানি। সে ঢাকায় মেডিকেল কোচিং সেন্টার চালা। আমি তাকে বলবো। হয়তো কম ফিতে তোমার বোনকে ভর্তি করে নেবে গি। রাকিব অবাক হল। তুমি এত সাহায্য করছো কেন? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, কারণ তুমি ভালো মানুষ গো। রাকিব কিছু বলল না। কিন্তু মনের ভেতর একটা অনুভূতি হল। পরের সপ্তাহে তানিয়া তার বন্ধুর সাথে রাকিবের কথা হল। বন্ধু রাজি হল মিথিলাকে অর্ধেক ফিতে ভর্তি করতে। রাকিব খুশিতে আত্মহারা। সে তানিয়াকে ধন্যবাদ দিল বারবার। তানিয়া হেসে বলল, ধন্যবাদ না, একটা ট্রিট দাও। রাকিব তানিয়াকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। দুজন একসাথে খাবার খেল। অনেক গল্প করল। হাসল। খাওয়ার পর বাইরে বের হয়ে তানিয়া বলল, রাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। তানিয়া একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি। রাকিব স্তব্ধ হয়ে গেল। কি বলবে বুঝতে পারল না। তানিয়া বলল, আমি জানি এটা হঠাৎ শোনাচ্ছে। কিন্তু 1 বছর ধরে তোমার সাথে কাজ করছি। তোমার চরিত্র, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, তোমার সততা, সব কিছু দেখেছি। তুমি আমার মনে জায়গা করে নিয়েছ। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তানিয়া, আমি জানি না কি বলবো। তুমি ঢাকার মেয়ে, উচ্চশিক্ষিত। আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার পরিবার গরিব। আমার অনেক দায়িত্ব আছে গিউ। তানিয়া রাকিবের হাত ধরল। এগুলো আমার কাছে কোনো সমস্যা নয়। আমি তোমাকে চাই, তোমার টাকা বা স্ট্যাটাস নয় গিউ। রাকিবের চোখে পানি এল। তানিয়া, আমি তোমাকে কিছু দিতে পারব না গি। তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে। সততা দিতে পারবে। এটাই যথেষ্ট। রাকিব তানিয়ার দিকে তাকাল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু ভয় পাচ্ছি। কিসের ভয়? তানিয়া জিজ্ঞেস করল। ভয় পাচ্ছি তোমার পরিবার রাজি হবে না। ভয় পাচ্ছি আমি তোমাকে সুখী করতে পারব না গি। তানিয়া হাসল। আমার পরিবার আমাকে বিশ্বাস করে। আমি যদি খুশি থাকি, তারা খুশি থাকবে। আর তুমি আমাকে সুখী করতে পারবে কিনা সেটা সময় বলবে। আমরা একসাথে চেষ্টা করব। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। সারারাত তানিয়ার কথা ভাবল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে ভালোবাসল। 7ম অধ্যায়, বাধা আর চ্যালেঞ্জ। পরের সপ্তাহে রাকিব গ্রামে গেল। মাকে সব কথা বলল। তানিয়ার কথা, প্রেমের কথা। মা শুনল চুপচাপ। তারপর বলল, মেয়ে কেমন? খুব ভালো মা। তুমি তাকে দেখলে পছন্দ করবে গি। তার পরিবার রাজি হবে? আমরা তো গরিব, মা চিন্তিত হল। তানিয়া বলেছে তার পরিবার তাকে বিশ্বাস করে। সমস্যা হবে না গি। মিথিলা খুশি হল। ভাইজা, তুমি বিয়ে করছ? আমি ভাবির সাথে দেখা করব। রাকিব হাসল। হ্যাঁ রে, তোকে নিয়ে যাব ঢাকায়। কিন্তু সমস্যা এল অন্য দিক থেকে। তানিয়া তার বাবা মাকে রাকিবের কথা বলল। প্রথমে তারা খুশি হল। কিন্তু যখন জানো রাকিব একজন এনজিও কর্মী, বেতন মাত্র 20,000 টাকা, তখন তারা আপত্তি করল। তানিয়ার বাবা বললেন, তানিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছ। তুমি একজন ভালো চাকরিজীবী ছেলে পাবে। এই ছেলে তোমাকে কি দেবে? তানিয়া বলল, বাবা, আমি টাকার জন্য বিয়ে করছি না। আমি রাকিবকে ভালোবাসি।
ভালোবাসা দিয়ে সংসার চলে না কি তানিয়ার মা বললেন। বাবা মা রাকিব খুব সৎ এবং পরিশ্রমী। সে তার পরিবারের জন্য অনেক কষ্ট করছে। এরকম মানুষ এখন কমই আছে কি তানিয়া বোঝানোর চেষ্টা করল। আমরা সময় চাই। আমরা ছেলেটাকে দেখতে চাই কি তানিয়ার বাবা বললেন। তানিয়া রাকিবকে ফোন করে সব বলল। রাকিব শুনল। তারপর বলল, আমি জানতাম এটা হবে গু। তুমি হাল ছেড়ে দিও না। আমি তাদের বোঝাব। তানিয়া বলল। পরের মাসে রাকিব ঢাকায় গেল। তানিয়ার বাবা মার সাথে দেখা করল। তারা রাকিবকে অনেক প্রশ্ন করল। রাকিব সব সততার সাথে উত্তর দিল। তানিয়ার বাবা বললেন, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছ? তুমি সারা জীবন এনজিওতে থাকবে? রাকিব বলল, আঙ্কেল, আমি স্বপ্ন দেখি একদিন নিজের একটা স্কুল করব। গ্রামের গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াব। এটা আমার লক্ষ্য। তানিয়ার বাবা অবাক হলেন। তুমি কি জানো একটা স্কুল খুলতে কত টাকা লাগে? জানি আঙ্কেল। কিন্তু আমি বিশ্বাস করি যদি সততার সাথে চেষ্টা করি একদিন সফল হব। তানিয়ার বাবা কিছু বললেন না। কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তুলল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন। তারপর তারা রাজি হলেন। কিন্তু একটা শর্ত দিলেন, রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিল। অষ্টম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হল। কিন্তু রাকিব চিন্তায় ছিল। বিয়েতে অনেক খরচ হবে। সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব। বেশি খরচ করব না আগে। কিন্তু তানিয়ার পরিবার বড় বিয়ে চায়। অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশনে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। স্যার একটা খাম দিলেন। খামে ছিল 50,000 টাকা। রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, এটা আমি নিতে পারব না গিয়ে। এটা উপহার। তুমি আমার ছাত্রের মতো। তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরল। স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন গু। তুমি ভালো থাকো। এটাই চাই। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল। একদিন এনজিওর ডিরেক্টর রাকিবকে ডাকলেন। বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি। আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি। তুমি প্রজেক্ট ম্যানেজার হবে। বেতন হবে 35,000 টাকা গু। রাকিব বিশ্বাস করতে পারল না। 35,000 টাকা! এত টাকা কখনো কল্পনাও করেনি। স্যার, সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। তুমি যোগ্য। তুমি পারবে কি? ডিরেক্টর বললেন। রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল। সেই সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল। সব বলল। মা কাঁদতে লাগল। খুশির কান্না। ভাই, আল্লাহ তোমার ভালো করেছে। তুমি অনেক কষ্ট করেছ কি? মা বলল। মা, এখন আমরা ভালো থাকব। মিথিলার পড়াশোনা ভালো হবে। তুমি সুস্থ থাকবে গু। বিয়ের দিন এল। সিম্পল কিন্তু সুন্দর বিয়ে। গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে। রাকিবের বন্ধুরা এসেছে। এনজিও অফিসের সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল লাল শাড়িতে। রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হল। সবাই দোয়া করল। আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। বিয়ের পর রাকিব আর তানিয়া জেলা শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল। 2 বেডরুমের। তারা ঠিক করল মা আর মিথিলাকে নিয়ে আসবে। মা প্রথমে রাজি হল না। বলল, তোমরা নতুন বিয়ে করেছ। আমরা গেলে তোমাদের সমস্যা হবে গি। তানিয়া নিজে গ্রামে গেল। মাকে বলল, মা, আপনি আমার মা। আপনি না থাকলে আমার সংসার অসম্পূর্ণ। মা তানিয়াকে জড়িয়ে ধরল। মা, তুমি খুব ভালো। মা আর মিথিলা জেলা শহরে চলে এল। এখন তারা সবাই একসাথে থাকে। মিথিলা ঢাকায় কোচিং করছে। সে খুব মন দিয়ে পড়ছে। তার লক্ষ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া। রাকিব নতুন প্রজেক্টে কাজ শুরু করেছে। প্রজেক্টটা খুব বড়। 15টা গ্রামে কাজ করতে হবে। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, নারী উন্নয়ন, সব ধরনের কাজ। রাকিব খুব ব্যস্ত হয়ে গেল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ। কিন্তু সে খুশি।
কারণ সে মানুষের উপকার করছে। তানিয়াও কাজ করছে। সেও একটা প্রজেক্টে আছে। তাদের দুজনের মিলে এখন বেতন ৫৫,০০০ টাকা। এত টাকা রাকিব কখনো কল্পনা করেনি। এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে। মায়ের ভালো চিকিৎসা হচ্ছে। মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে। রাকিব কিছু টাকা সেভিংসও করছে। একদিন রাকিব তানিয়াকে বলল, তুমি জানো, আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা গিয়ে। হ্যাঁ, মনে আছে। তুমি এখনও সেই স্বপ্ন দেখো? তানিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ। আমি ভাবছি আমরা যদি কিছু টাকা সেভ করি, তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারব। তানিয়া হাসল। চলো, আমরা একসাথে এই স্বপ্ন পূরণ করব। দুজনে মিলে প্ল্যান করতে লাগল। কিভাবে টাকা জমাবে? কোথায় স্কুল খুলবে? কিভাবে চালাবে? ১ বছর পর মিথিলা মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। রেজাল্ট আসল। সে চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজে। পুরো পরিবার খুশিতে আত্মহারা। মা কাঁদল। রাকিব মিথিলাকে জড়িয়ে ধরল। তানিয়া মিষ্টি বিতরণ করল। ভাইয়া, এটা তোমার জন্য। তুমি আমার জন্য সব ত্যাগ করেছ। মিথিলা কাঁদতে কাঁদতে বলল। না রে, এটা তোর নিজের যোগ্যতা। তুই মন দিয়ে পড়েছিস। রাকিব বলল। সেই রাতে রাকিব ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল বাবার কথা। বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? বাবার কথা ভাবছি। সেই গরিব দিনগুলোর কথা ভাবছি। আজ আমরা এত দূর এসেছি। হ্যাঁ, আর এটা শুধু শুরু। আমাদের আরও অনেক পথ যেতে হবে। তানিয়া বলল। ১০ম অধ্যায়, চূড়ান্ত স্বপ্ন। ৩ বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার। বেতন ৫০,০০০ টাকা। তানিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন ৪০,০০০ টাকা। মিথিলা এখন মেডিকেল কলেজের ৩য় বর্ষে। সে খুব ভালো পড়ছে। তার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া এবং গ্রামের মানুষের সেবা করা। মা এখন সুস্থ। তার মুখে হাসি ফিরে এসেছে। রাকিব আর তানিয়া এই ৩ বছরে প্রায় ১০ লক্ষ টাকা সেভ করেছে। এখন তারা ঠিক করেছে স্বপ্নের স্কুল খুলবে। রাকিব গ্রামে গিয়ে একটা জমি কিনে। ২ বিঘা জমি। সেখানে স্কুল করবে। তারা ব্যাংক থেকে লোন নিল। আরও ৫ লক্ষ টাকা। মোট ১৫ লক্ষ টাকা দিয়ে স্কুল তৈরি করা শুরু হল। মানিক স্যার অনেক সাহায্য করলেন। তিনি স্কুলের ডিজাইন করে দিলেন। শিক্ষক খুঁজে দিলেন। ৬ মাস পর স্কুল তৈরি হল। নাম দেওয়া হল আলোর পাঠশালা। স্লোগান, শিক্ষাই আলো, শিক্ষাই মুক্তি। স্কুলে গরিব পরিবারের বাচ্চারা বিনামূল্যে পড়বে। ধনী পরিবারের বাচ্চারা কম ফিতে পড়বে। এই ফি দিয়ে স্কুল চলবে। স্কুল খোলার দিন গ্রামের সব মানুষ এল। জেলা প্রশাসক এলেন উদ্বোধন করতে। মানিক স্যার, এনজিওর ডিরেক্টর, সবাই এলেন। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একসময় খুব গরিব ছিলাম। লেখাপড়া করতে পারিনি ঠিকমতো। কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমি এই স্কুল করলাম যাতে গ্রামের কোনো বাচ্চাকে টাকার অভাবে লেখাপড়া ছাড়তে না হয়। সবাই হাততালি দিল। তানিয়া বলল, এই স্কুল শুধু আমার স্বামীর স্বপ্ন নয়, আমার স্বপ্ন। আমরা চাই এই গ্রামের প্রতিটা বাচ্চা শিক্ষিত হোক। আবার হাততালি। স্কুল চালু হল। প্রথম দিন ৫০ জন বাচ্চা ভর্তি হল। দ্বিতীয় মাসে ১০০। তৃতীয় মাসে ২০০। রাকিব আর তানিয়া সপ্তাহে ৩ দিন স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়। শিক্ষকদের ট্রেনিং দেয়া। স্কুল দেখাশোনা করে। মিথিলা ছুটির দিনে স্কুলে এসে বাচ্চাদের স্বাস্থ্য চেক আপ করে। বিনামূল্যে। মা রান্না করে বাচ্চাদের খাওয়ায়। অনেক বাচ্চা গরিব পরিবার থেকে আসে। তারা দুপুরে খায় না। মা তাদের খাওয়ায়। ২ বছর পর স্কুলে ৫ বাচ্চা পড়ছে। ১০ জন শিক্ষক আছে। স্কুল ভালোভাবে চলছে। জেলার মধ্যে কি আলোর পাঠশালা কি একটা আদর্শ স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে। একাদশ অধ্যায়, জীবনের পূর্ণতা। ৫ বছর পর। রাকিবের বয়স এখন ৩৩। তানিয়ার বয়স ৩১। তাদের একটা মেয়ে হয়েছে। নাম রাখা হয়েছে অনন্যা। অনন্যার বয়স ২ বছর। মিথিলা এখন ডাক্তার। সে একটা সরকারি হাসপাতালে কাজ করছে। সে গ্রামের মানুষের বিনামূল্যে সেবা দেয়া। মা সুস্থ এবং খুশি।
তার নাতনি অননাকে নিয়ে সময় কাটায়। আলোর পাঠশালা কি এখন জেলার সেরা স্কুলগুলোর একটা। এখানে 1000 বাচ্চা পড়ছে। 20 জন শিক্ষক আছে। স্কুলের রেজাল্ট খুব ভালো। রাকিব আর তানিয়া এখন আর এনজিওতে কাজ করে না। তারা পুরোপুরি স্কুলেই সময় দেয়া। তারা আরও 2টো স্কুল খোলার পরিকল্পনা করছে। একদিন রাকিব স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। হাতে চায়ের কাপ। কি ভাবছ? তানিয়া জিজ্ঞেস করল। ভাবছি আমাদের যাত্রার কথা। 8 বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম। আজ আমার নিজের স্কুল আছে। 1000 বাচ্চা পড়ছে গু। হ্যাঁ, আমরা অনেক দূর এসেছি। কিন্তু আরও অনেক পথ বাকি, তানিয়া বলল। জানো, কখনো কখনো মনে হয় স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি। তানিয়া রাকিবের হাত ধরল। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে বাচ্চারা খেলছে। তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাকিব বলল, জানো তানিয়া, আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মানুষের মুখে হাসি ফোটানো। টাকা, প্রতিষ্ঠা সব তুচ্ছ যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে। তানিয়া মাথা নাড়ল। একদম ঠিক। তুমি জানো, গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল, যে 3 বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল? হ্যাঁ, মনে আছে। তার বাবা রিকশা চালায়। সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার বাবা এসে আমার পা ছুঁয়ে কাঁদছিল। বলছিল, আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়া শিখতে পারত না। রাকিবের চোখ ভিজে গেল। এই মুহূর্তগুলোর জন্যই আমরা কাজ করি। হঠাৎ অননা দৌড়ে এল। বাবা, বাবা, দেখো আমি কি এঁকেছি। রাকিব মেয়েকে কোলে তুলে নিল। অনন্যা একটা ছবি দেখাল। একটা স্কুল, সামনে অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল। এটা আমাদের স্কুল। দাদু বলেছে তুমি এই স্কুল বানিয়েছ। অনন্যা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল। হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি। আমি ডাক্তার হব, মাসির মতো। তারপর গরিব মানুষদের দেখব। অনন্যা বলল। তানিয়া হাসল। দেখছ, আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে। দ্বাদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না। একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজপত্র দেখাও। রাকিব সব কাগজ দেখাল। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে, কিন্তু ওই লোক ক্ষমতাবান। সে ঝামেলা করবে। তাহলে কি করব? রাকিব জিজ্ঞেস করল। কোর্টে কেস করতে হবে। সময় লাগবে, টাকাও লাগবে। রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল। তানিয়া শুনল। তারপর বলল, আমরা লড়ব। আমরা সত্যের পক্ষে আছি। কেস শুরু হল। প্রতি সপ্তাহে কোর্টে যেতে হচ্ছে। আইনজীবীর ফি দিতে হচ্ছে। টাকা খরচ হচ্ছে অনেক। কিন্তু রাকিব হাল ছাড়ল না। সে জানে সে ন্যায়ের পক্ষে। এই সময় গ্রামের মানুষ রাকিবের পাশে দাঁড়াল। তারা একটা কমিটি করল। সবাই মিলে টাকা তুলল রাকিবকে সাহায্য করার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান রাকিবের কাছে এসে বলল, রাকিব, তুমি আমাদের গ্রামের গর্ব। তুমি আমাদের বাচ্চাদের শিক্ষিত করছ। আমরা তোমাকে একা ছাড়ব না। রাকিব কান্নায় ভেঙে পড়ল। আপনারা আমার পরিবার। মানিক স্যারও সাহায্য করলেন। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলল। প্রশাসক বিষয়টা দেখলেন। 6 মাস পর কোর্ট রায় দিল রাকিবের পক্ষে। জমি রাকিবেরই। সেই দিন স্কুলে উৎসব হল। সবাই খুশি। বাচ্চারা নাচল, গাইল। রাকিব মাইকে বলল, আজ আমরা জিতেছি। কিন্তু এটা শুধু আমার জয় নয়, এটা আমাদের সবার জয়। সত্যের জয়। ত্রয়োদশ অধ্যায়, সম্প্রসারণ। কেস জেতার পর রাকিবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ঠিক করল আরও একটা স্কুল খুলবে, পাশের জেলায়। তানিয়া রাজি হল। তারা আবার সেভিংস শুরু করল। এই সময় একটা বড় সুখবর এল। একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে।
তারা সাহায্য করতে চায়। এনজিওর একজন প্রতিনিধি এলি আলোর পাঠশালাগু দেখতে। সে সব দেখল। শিক্ষকদের সাথে কথা বলল। বাচ্চাদের সাথে কথা বলল। তারপর সে রাকিবকে বলল, আমরা আপনার কাজে মুগ্ধ। আমরা আপনাকে 10 লক্ষ টাকা গ্রান্ট দিতে চাই নতুন স্কুলের জন্য গু। রাকিব বিশ্বাস করতে পারল না। 10 লক্ষ টাকা? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আপনি একটা প্রস্তাব লিখে পাঠান। আমরা অনুমোদন করব। রাকিব আর তানিয়া রাত দিন পরিশ্রম করে প্রস্তাব লিখল। পাঠিয়ে দিল। 1 মাস পর অনুমোদন এল। 10 লক্ষ টাকা। রাকিব পাশের জেলায় জমি কিনা। নতুন স্কুল তৈরি শুরু হল। এবার আরও বড় স্কুল। আরও ভালো সুবিধা। মিথিলা বলল, ভাইজা, নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও। আমি সপ্তাহে একদিন এসে বাচ্চাদের দেখবগু। চমৎকার আইডিয়া, রাকিব বলল। নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হল। মিথিলা আর তার 2 জন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়া। নতুন স্কুলের নাম দেওয়া হল আলোর পাঠশালা, দুগ। এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে। 1 বছরে দ্বিতীয় স্কুলেও 5 বাচ্চা ভর্তি হল। রাকিবের স্বপ্ন আরও বড় হল। সে ভাবল, জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে। 14 অধ্যায়, পুরস্কার। 3 বছর পর। রাকিব এখন 40 বছরের। তার 5টা আলোর পাঠশালাগু আছে। 5টা জেলায়। প্রায় 3000 বাচ্চা পড়ছে। 2 শিক্ষক কাজ করছে। একদিন রাকিব একটা ফোন পেল। ঢাকা থেকে। শিক্ষা মন্ত্রণালয় থেকে। আপনি রাকিব হোসেন? ফোনে একজন জিজ্ঞেস করল। জিউ। আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন গু। রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে। মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন গু। রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল। তান, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল। খুশির কান্না। তুমি পেরেছ। তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল। ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো উ। মিথিলা বলল, ভাইজা, তুমি আমার হিরো গো। অনন্যা, এখন 7 বছর, বলল, বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। পুরস্কারের দিন। ঢাকা। বঙ্গভবন। রাকিব স্যুট পরেছে। তানিয়া শাড়ি পরেছে। মা, মিথিলা, অনন্যা সবাই গেছে। মানিক স্যারও গেছে। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত তোমার শিক্ষক ছিলাম গো। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হল। সে মঞ্চে উঠল। প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন। একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট আর 5 লক্ষ টাকা। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা রিকশা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি। কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, যে কেউ পারে যদি সে চেষ্টা করে গি। পুরো হল হাততালিতে মুখরিত হল। এই পুরস্কার শুধু আমার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক স্যারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে গু। আবার হাততালি। অনুষ্ঠান শেষ হল। সবাই বাড়ি ফিরল। সেই রাতে রাকিব ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল সেই দিনের কথা যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? ভাবছি আমরা কত দূর এসেছি। আর ভাবছি আমাদের এখনো কত কাজ বাকি। হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনো শেষ হয়নি, তানিয়া বলল। 50 অধ্যায়, উত্তরাধিকার। আরও 5 বছর কেটে গেল। রাকিবের বয়স এখন 45। তার 10টা আলোর পাঠশালাগু আছে। 10টা জেলায়। 6000 বাচ্চা পড়ছে। 4 শিক্ষক কাজ করছে। মিথিলা এখন একজন সফল ডাক্তার। সে নিজের একটা হাসপাতাল খুলেছে। গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। অনন্যা এখন 12 বছর। সে আলোর পাঠশালাতেই পড়ছে। সে খুব মেধাবী। তার স্বপ্ন শিক্ষক হওয়া। বাবার মতো। মা এখন অনেক বয়স্ক। কিন্তু সুস্থ।
সে নাতিনাতনীদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন 2 সন্তান। অনন্যার পরে একটা ছেলে হয়েছে। নাম অনির্বাণ। বয়স 5 বছর। রাকিব এখন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার কাজের স্বীকৃতি সারা দেশে। বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে। কিন্তু রাকিব এখনও সেই সাধারণ মানুষই আছে। সে নিজে স্কুলে যায়, বাচ্চাদের পড়ায়, তাদের সাথে খেলে। একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এল। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই। শুধু 3টা জিনিস, স্বপ্ন, পরিশ্রম আর সততা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আরও 20টা স্কুল খুলব, প্রতিটা জেলায়, যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন। রাকিব মাথা নাড়ল। না, আমি শিক্ষক থাকতে চাই। রাজনীতি আমার জায়গা নয়। সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল। রাকিব উত্তর দিল। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হল। পুরো দেশ দেখল। অনেক মানুষ অনুপ্রাণিত হল রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগল। অনেক মানুষ সাহায্য করতে চায়, ডোনেশন দিতে চায়, স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছ, মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়, শুধু সুযোগ দরকার। তানিয়া বলল, হ্যাঁ, আর তুমি সেই সুযোগ তৈরি করেছ। শেষ অধ্যায়, জীবনের অর্থ। আরও 10 বছর পরের ঘটনা। রাকিবের বয়স এখন 55। চুলে পাক ধরেছে, কিন্তু চোখে এখনও সেই আগুন। তার এখন 25টা আলোর পাঠশালাগু আছে। 15,000 বাচ্চা পড়ছে। 1000-এর বেশি শিক্ষক কাজ করছে। মা আর বেঁচে নেই। 3 বছর আগে মারা গেছেন। শান্তিতে। তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায়। রাকিব সেই ওয়াদা রেখেছে। মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার। তার হাসপাতাল জেলার সেরা হাসপাতাল। সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়রকে। তাদের 2 সন্তান। অনন্যা এখন 22 বছর। সে শিক্ষক হয়েছে। আলোর পাঠশালাতেই পড়ায়। সে বাবার উত্তরসূরি। অনির্বাণ এখন 15 বছর। সে মেডিকেলে পড়তে চায়। মাসির মতো ডাক্তার হতে চায়। রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে। বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে। গল্প বলে, গান শেখায়, জীবনের পাঠ দেয়। একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কিছু করলেন কেন? আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন। রাকিব হাসল। বাবা, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। আমি যখন দেখি তুমি ভালো রেজাল্ট করেছ, তখন যে আনন্দ পাই সেটা কোনো টাকায় কেনা যায় না। তাহলে জীবনের অর্থ কি স্যার? বাচ্চাটা জিজ্ঞেস করল। রাকিব একটু ভাবল। তারপর বলল, জীবনের অর্থ হল অন্যের জীবনে আলো জ্বালানো। যদি তুমি একজন মানুষকেও সাহায্য করতে পারো, তাহলে তোমার জীবন সার্থক। বাচ্চাটা মাথা নাড়ল। আমিও আপনার মতো হতে চাই স্যার। রাকিব বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল। তুমি আমার চেয়ে আরও ভালো হবে। সেই সন্ধ্যায় রাকিব আর তানিয়া তাদের বাড়ির ছাদে বসে আছে। সূর্য অস্ত যাচ্ছে। আকাশ লালকুমলা রঙে রাঙানো। তানিয়া বলল, তুমি জানো, যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন জানতাম না তুমি এত দূর যাবে। রাকিব হাসল। আমিও জানতাম না, কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে। না, তুমি পেরেছ তোমার ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের কারণে। আমি শুধু সাথে ছিলাম। তুমি শুধু সাথে ছিলে না, তুমি আমার শক্তি ছিলে, আমার অনুপ্রেরণা ছিলে। দুজন চুপচাপ বসে রইল। নিচে কি আলোর পাঠশালা দেখা যাচ্ছে। বাচ্চারা খেলছে। রাকিব বলল, জানো তানিয়া, আমি এখন শান্তিতে আছি। আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে কিছু অর্থবহ করতে পেরেছি। তুমি পেরেছ। তুমি হাজারো জীবন বদলে দিয়েছ। তানিয়া বলল। হঠাৎ অনন্যা এল। বাবা, মা, খাবার তৈরি। রাকিব উঠে দাঁড়াল। চলো। 3 জন একসাথে নিচে নামল। পরিবার একসাথে বসে খাবার খেল, হাসল, গল্প করল। রাতে শোয়ার আগে রাকিব জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাল। দূরে তারা জ্বলছে। রাকিব মনে মনে ভাবল, জীবন একটা যাত্রা।
কখনো কঠিন, কখনো সহজ। কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি সৎ থাকো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। আর সবচেয়ে বড় সফলতা হল যখন তুমি অন্যের জীবনে আলো জ্বালাতে পারো। রাকিব হাসল। তারপর বিছানায় শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল। শান্তির ঘুম, পরিতৃপ্তির ঘুম। কারণ সে জানে তার জীবন সার্থক হয়েছে। তার স্বপ্ন পূরণ হয়েছে। আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।